গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না। আমাদের বোনদের উপর হামলা করেছে, নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। যতই ষড়যন্ত্র করুক, যত অশুভ শক্তি চক্রাক, ইনশাআল্লাহ 12 তারিখ বাংলাদেশের মানুষ আরো একবার রাস্তায় নেমে এসে জনগণের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সময় এসছে আরো একবার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য আরো একবার রাস্তায় নেমে পড়ার। সেই রাস্তায় নেমে আসার দিন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি সবাই রাস্তায় থাকবো এবং এক কথায় বলবো, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। জনগণের বিজয় নিশ্চিত করে, হ্যাঁ ভোটের বিজয় নিশ্চিত করে নতুন বাংলাদেশের সূচনা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। হয়তো 24 ঘন্টার মধ্যেই আমার মুক্তি হবে এখান থেকে। 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর হয়ে গেল। কিন্তু সে অন্ধকার ঘর থেকে যখন আমি বেরোলাম না, তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে যে গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম, আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সেই গুমের শিকার হয়ে পড়েছি। আমার পিতার ইচ্ছা ছিল ওনার জানাজা নামাজটা যেন আমি পড়াই। যারা আমাকে বন্দি করে রেখেছিল তাদেরকে আমি আকুতি মিনতি করে বলতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে কি এতটুকু জানার অধিকার আমার নাই? যেই পিতাকে আমি ফাঁসির সামনে রেখে এসেছি, ওনার কি হলো? ওনার জানাজা নামাজটা কে পড়ালো? ওনার দাফনটা কোথায় হলো? আর ফাঁসির আগে পরিবারের সাথে শেষ সাক্ষাতে আমার শ্রদ্ধেয় পিতা আমার জন্য কি ওসিয়ত করে গেলেন, সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই? উত্তর রাষ্ট্র উপরের নির্দেশ, কিছুই বলা যাবে না। আমি ধরেই নিয়েছিলাম সে অন্ধকার ঘরেই আমার মৃত্যু হচ্ছে। যখনই রাত হতো তখন চিন্তা করতাম হয়তো আজকে রাতে ওরা আমাকে হত্যা করতে পারে, হয়তো আমাকে তওবা করার সময়টুকু তারা দেবে না। এই জন্য যখনই রাত হতো তখনই তওবা করে তৈরি থাকতাম এবং আল্লাহকে বলতাম আমি তওবা অবস্থায় আছি, যদি আমাকে আজকে রাতে ওরা হত্যা করে এই তওবার বদলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। যে রাতে তারা আমাকে টেনে হিচ্ছে সেই ঘর থেকে বের করছিল, আমি মনে করেছিলাম যে আমাকে হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যাতে মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম আমাদের দামাল ছেলেরা, আমাদের বাচ্চা ছেলে মেয়েরা জীবন দিয়ে বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিয়েছেন। এই জন্য আমি ফিরে এসেছি আপনাদের কাছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাচ্চারা, আমাদের বাবা মারা জীবনের ঝুঁকি নিয়ে 5ই আগস্ট যখন মাঠে নেমে পড়েছিল, তারা জানতো না আজকেই তাদের বিজয় হচ্ছে। তারা মোবাইল লক স্ক্রিনে তাদের নাম, ঠিকানা, ব্লাড গ্রুপ রেখে এই জন্য নেমেছিল যে হয় দাবি আদায় হবে, নাহলে তারা মৃত্যুবরণ করবে। যখন তারা সব দিয়ে নেমে পড়েছিল, আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে এসছে। সম্মানিত ভাইয়ের আমার, এতগুলো মায়ের বুক খালি হয়ে, এতগুলো বাচ্চা ছেলে মেয়ের চোখ হারানো, হাত হারানো, পায়ের পা হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তা শুধুমাত্র একটি ভোটের জন্য নয়, তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ। বাংলাদেশ মানুষ হাঁপিয়ে উঠেছে পুরনো রাজনীতিতে, তারা হাঁপিয়ে উঠেছে পেশি শক্তির প্রভাব, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, তারা হাঁপিয়ে উঠেছে দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। তারা দেখতে চায় নতুন নেতৃত্ব। তারা স্বপ্ন দেখে এমন একটি বাংলাদেশের যেখানে এমন কিছু লোক দেশ নেতৃত্ব দিবে যাদেরকে অন্তত আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। গণভোটে পরিবারতন্ত্রকে, দুর্নীতিবাজকে, বৈষম্যকে, আধিপত্যকে, গণভোটে ইনসাফে, গণভোটে 10 দলীয় ঐক্য জোটে। আমাদের ঢাকা 15 আসনের আমির জামাতের আসনের আমাদের ভাইয়েরা বোনেরা যারা কাজ করছিলেন নির্বাচনের, সেখানেও তাদের উপর আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় থ্রেট করা হচ্ছে। আমি
প্রধান নির্বাচন কমিশনকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলকে বলতে চাই, এত রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে যে নির্বাচন ঘোষণা করেছেন, যেই ত্যাগের বিনিময়ে আপনারাও ক্ষমতা এসেছেন, আপনারা আজকে আসীন হয়েছেন চেয়ারে, এই ত্যাগের বিনিময়ে, এই শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, জনগণ এই প্রস্তাব নির্বাচনকে মেনে নেবে না। আমরা দৃষ্টি আকর্ষণ করেছি নির্বাচন কমিশনের এবং আমরা ডেলিগেশন দিয়ে সাক্ষাৎ করে আমরা বলেছি এই নির্বাচন জনগণ চায়, জনগণের সব ধরনের পার্টিসিপেশন নিশ্চিত করতে হলে ফিল্ডে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। কাউকে অগ্রাধিকার দিবেন প্রচারে, কাউকে কম দিবেন, এই লেভেল প্লেইং ফিল্ড হলো না। ইতিমধ্যেই নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে ব্যানার, পোস্টার, বিলবোর্ড, বিভিন্ন ওয়াদার ফুলঝুরি ছড়িয়ে চলেছে। ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অনেক প্রলোভন দেখানো হচ্ছে। আপনারা সাক্ষী, অতীতের স্বৈরাচার এরকম প্রলোভন দেখিয়েছিল। আমরা কি 10 টাকা দরে চাউল খেতে পেরেছিলাম? ঘরে ঘরে কি চাকরি পাওয়া গিয়েছে? ঘরে ঘরে চাকরি হয় নাই। 10 টাকার সেরের দরে চাউল পাই নাই। সম্মানিত বন্ধুগণ, আপনারা নিজ নিজ আসনে বসেন। আপনারা নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি। শৃঙ্খলার সাথে আপনারা বসে পড়ুন। আমি বলছিলাম, অতীতে এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে প্রতারিত করে জনগণ যখন তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তার উপর খড়গ হস্ত চালিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি তার ছিল বিদ্বেষ। হলগুলিতে, শিক্ষাঙ্গনগুলিতে ছাত্রলীগের গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে গেস্ট রুম কালচারের মাধ্যমে আবরার ফাহাদদের মতো মেধাবী ছাত্রদেরকে হত্যা করেছে। আমি হলফ করে বলছি, আবরার ফাহাদ কোন রাজনৈতিক দলের সদস্য ছিল না। শিবিরের ট্যাগ লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। কোনো মেধাবী ছাত্র, নামাজি ছাত্র হলে থাকতে পারত না। এই